বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর বাড়ানোর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের দাবি, আন্দোলন, মূল্যস্ফীতি, ব্যাংকের সুদহার সব মিলিয়ে এমনিতেই ক্ষতিগ্রস্ত তারা। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আলোচনাও করা হয়নি তাদের সঙ্গে। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আকাশপথে ভ্রমণ, সিগারেট, এলপিজি, পোশাক, রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এতে 2 অঙ্ক ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। জুলাই আগস্টে বড় লোকসানের মধ্য দিয়ে গেছে বিভিন্ন খাত। সেই ক্ষতি এখনও পোষানো সম্ভব হয়নি। সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে। ব্যবসায়ীদের দাবি, পোশাক, এলপিজি এগুলো সবই নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকার দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দিলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবতা ভিন্ন। ব্যবসা টিকিয়ে রাখতে ভ্যাট না বাড়ানোর আহ্বান তাদের। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং চারপাশে আসলে নানান ধরনের চাপের মধ্যে রাষ্ট্র যেরকম আছে ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ সেই রকম চাপের মধ্যে আছে। এরকম একটি সময়ে এইরকম একটি সিদ্ধান্ত আমাদেরকে আসলে বিস্মিত করেছে। এই সরকারের আমলেও এই যে সবাই এইভাবে কাজ করছে, কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না, বরং আরো খারাপ হচ্ছে। লাভ কি? আমরা আজকে রাতে বসতেছি, রেস্তোরাঁ মালিক সমিতি, মিষ্টি মালিক সমিতি, সবাই আমরা রাতে জুমে বসতেছি এবং সবার আমার কাছে বলছে যেভাবে আমাদেরকে আলোচনা চলছে, প্রয়োজনে আমরা অনির্দিষ্টকাল বন্ধে চলে যাব। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এখন সরকারের কাছে বিকল্প কোনো পথ নেই। তবে শুধু কর হার না বাড়িয়ে আদায়ের ক্ষেত্র বাড়ানোর তাগিদ তাদের, না হলে মূল্যস্ফীতি আরও বাড়বে। কিভাবে ট্যাক্স নেটটা বাড়াতে পারি, প্লাস হচ্ছে এই যে টপ 10% যারা টোটাল 80% অ্যাসেটে তাদের হাতের মধ্যে আছে, তো সেটাকে আমরা কিভাবে আসলে এই রেভিনিউ তাদের কাছ থেকে কিভাবে রেভিনিউ আদায়টা আরো বাড়ানো যেতে পারে, যে ডিরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা আছে। আইএমএফ এর পরামর্শে মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এতে গুঁড়ো দুধ, ওষুধ, সিগারেট, বিমানের টিকিট সহ 65 ধরনের পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপ হতে পারে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা খন্দকার রুহুল আমিন। রুহুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আমরা গতকালকে যে সিদ্ধান্তটি দেখলাম, বেশ কিছু সেবা এবং পণ্যের উপর ভ্যাট বসানো হচ্ছে, এই ভ্যাট বসানোর আগে আপনাদের সাথে কি কোনো আলোচনা করা হয়েছিল? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা তো নিউজ দেখলাম, প্রকৃতপক্ষে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করা হয়নি এবং অত্যন্ত দুঃখের বিষয় এটা, কারণ এখন তো একটা ক্রান্তিকাল চলছে সরকারের, এবং এটা সরকার বুঝছে কিনা যে সরকারকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে ফেলিউর করার জন্য অনেকে অনেকভাবে হয়তো চাপ দিচ্ছে বা বুঝাচ্ছে, কিন্তু এইটা সরকারের বোঝা দরকার। এখানে আইএমএফ এর কথাটা আসছে, আইএমএফ যে জিনিসটা বলতে চাচ্ছে যে তারা তো আরোপ করতে চাবেই, কিন্তু নিজস্ব একটা স্বকীয়তা থাকবে। স্বকীয়তাটা বাণিজ্যটা কি, এই যে আমাদের রেস্টুরেন্ট এবং হোটেল যেটা আছে, এখানে যদি আপনার একটা সিঙ্গারার দাম বাড়ানো হয়, এখানে যদি সবজির দাম বাড়ানো হয়, রুটির দাম বাড়ানো হয়, তাহলে এটা এফেক্ট পড়বে। কারণ এমনিতে অস্থিতিশীল যেটা আছে, আপনারা এখন দেখেছি যে আমরা হোটেল রেস্টুরেন্ট খোলা রাখি, দেখা যায় হঠাৎ করে কিছু লোকজন এসে তারা নানান ধরনের কথা বলে। এবং কালকে আমাদের পাশে একটি হোটেল আছে, তারা সামহাও প্রথম থেকে সেখানে গরুর মাংস বিক্রি হয় না, রাজধানী হোটেল, রাজ হোটেল, এখানে তারা কিছু। রুহুল আমিন, আমি আপনার কাছে জানতে চাইবো, এখন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনাদের পরিকল্পনা কি, আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? এবং আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো, যে পরিমাণে ভ্যাট বাড়ানো হচ্ছে, এতে করে পণ্যের দাম কি পরিমাণে বাড়তে পারে? এখানে দেখুন, আপনার একটু শুনতে হবে, আমাদের হোটেল রেস্টুরেন্ট সমস্ত বাংলাদেশ মিলে আমরা বলি 60,000, কিন্তু সরকারি হিসাব অনুযায়ী প্রায় 4 লক্ষের উপরে। এখানে প্রতিদিনই কিন্তু আমাদের যে ক্রেতাদের সাথে আদান প্রদান হয়, মতের আদান প্রদান হয়, প্রায় 4 থেকে 5 কোটি লোক এভরিডে। সুতরাং এখানে যদি আপনার 15% প্রত্যেকটা জিনিস বাড়ানো হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট এফেক্ট হবে। এবং এখানে অনেকে ভ্যাট দিতে চায় না, ভ্যাট না দিয়ে তারা অন্য জায়গায় চলে যায়। এই জিনিসটা কি হবে, আমাদের সাথে মানে ক্রেতাদের একটা ভুল বুঝাবুঝি হবে, হাতাহাতি হবে, গন্ডগোল হবে, ঝামেলা হবে। এটা কিন্তু অটোমেটিক ডাইরেক্ট একজন রিক্সাওয়ালাও কিন্তু আমাদের রেস্টুরেন্টে খেতে আসে।
তো এই জন্য শ্রমজীবী মানুষ যারা আছেন প্রতিদিন যারা এখন তো বাসায় কেউ খেতে যায় না, রেস্টুরেন্টে খেতে আসে, কিন্তু এখানে যদি 15% বাড়ানো হয় ডাইরেক্ট এফেক্ট হবে, এটা প্রতিক্রিয়া হবে। পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যেহেতু আমাদের সাথে মোটে আলাপ আলোচনা করা হয়নি, তখন বাধ্য হয়ে আমরা চেষ্টা করব, হয় আমরা হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দিব, নাহলে অন্য ব্যবসাতে যাব, বা দরকার হলে আমরা হোটেল এমনি কোন আন্দোলনে আমাদের মাধ্যমে যেতে হবে। অনেকেই তো আন্দোলনে যাচ্ছে, আমরা তো যাচ্ছি না। কবে নাগাদ আপনাদের কর্মসূচির একটি গাইডলাইন পাবো বলে আশা করতে পারি? সরি, কবে নাগাদ আমরা আপনাদের যে কর্মসূচি রয়েছে সামনের দিন, সেই কর্মসূচির বিষয়ে জানতে পারবো বলে জানতে চাচ্ছি? হ্যাঁ, আমাদের মহাসচিব ইমরান হাসান সাহেব উনি স্পষ্ট বলেছে যে আমরা আমাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেব, এবং এই ফুড সেক্টরে আমরা যারা আছি সবাই সম্মিলিতভাবে দরকার হলে আমরা হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দিব। কি করব, আমাদের তো বাঁচতে হবে। আমাদের সেই সাধারণ জনগণদের সাথে আপনার মারামারি হাতাহাতি হবে, বা তারা খারাপ ভাবে যে একসময় আপনারা কম রাখছেন আবার হঠাৎ বাড়িয়ে দিচ্ছেন, এমনি তো জিনিসপত্রের দাম বেশি আছে। তো সুতরাং বাধ্য হয়ে আমরা চেষ্টা করব সরকারকে রিকোয়েস্ট করার জন্য যে এটা দিয়ে একটু তারা কনসিডার করে, আর না হলে বাধ্য হবে যে হয়তো আমরা আমাদের বাঁচার স্বার্থে আমরা এই ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসাতে যাব, নাহলে সব একসাথে বন্ধ করে দিব। এই ধরনের কিছু আমরা করব, তবে সবাই আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি। খন্দকার রুহুল আমিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বছরের প্রথম সপ্তাহেই রাজধানীর বাজারে বাড়তি সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। মিনিকেট 78 থেকে 80 আর নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা কেজিতে। এর কারণ হিসেবে ধানের বাড়তি দামকে দায়ী করছেন বিক্রেতারা। তবে আলু, পেঁয়াজ ও ডিমের দামে ফিরেছে কিছুটা স্বস্তি। মাঠ থেকে ঘরে উঠেছে আমন, আমদানিও ভালো, তারপরও রাজধানীর বাজারে নেই স্বস্তি। সব ধরনের চালের দামই বাড়তি, কেজিতে বেড়েছে 12 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ আগে যে মিনিকেট চাল ছিল 68 থেকে 75 টাকা, শুক্রবার তা বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা। 70 থেকে 78 টাকার নাজিরশাইলের জন্য এখন গুনতে হচ্ছে 80 থেকে 86 টাকা। আমরা আগে কিনছি 55 টাকা করে 28, এখন 62 টাকা করে 28 কেনা লাগে। তা তো আমরা এখানেই কিনি, আর আমরা যদি আমাদের আশেপাশে যদি কিনতে যাই তাহলে 70 টাকা। 1000 টাকা 2000 টাকা নিয়ে আসলো, আপনি একদিনে বাজার করে শেষ করতে পারেন না, টাকা শেষ হয়ে যায়। তাদের দিকে আসলে সরকার একটু নজর দেওয়া উচিত যেন সিন্ডিকেট না থাকে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়াতেই চালের দামও বাড়াচ্ছে মিলাররা। কেজি প্রতি আমরা 8 টাকা 10 টাকা বাড়ছে, কিন্তু এভাবে বাড়ার কারণ একমাত্র হলো যারা মেল চালের মালিক, যারা বড় বড় কোম্পানি, তারা দায়ী। তবে কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মুরগির বাজারে। ফার্মের ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা ডজনে। ব্রয়লার মুরগির দাম প্রায় গত সপ্তাহের মতোই, প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 200 থেকে 210 টাকা। এদিকে সরবরাহ বাড়ায় শীতের বেশিরভাগ সবজির কেজি 60 টাকার নিচে। পেঁয়াজ ও আলুর দামও আসছে সাধারণের নাগালের মধ্যে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 3 দিন পার হলেও এখনও তা জমে ওঠেনি। হাকডাকেও মিলছে না আশানুরূপ সাড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছুটির দিনে ক্রেতা কিছুটা বাড়লেও বিক্রি কম। ব্যবসায়ীদের দাবি, প্রথম ছুটির দিনে দর্শনার্থী কিছুটা বাড়লেও পুরোপুরি মেলা জমে উঠতে আরও সময় লাগবে সপ্তাহখানেক। আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। এদিকে মেলায় এখনও চলছে স্টল, প্যাভিলিয়ন তৈরির কাজ, আর মানসম্পন্ন পণ্য না পাওয়ায় হতাশ ভোক্তারা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলন ঘিরে। মাসব্যাপী এ প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আমরা চাচ্ছি সেটা আন্তর্জাতিক মানের কোনো কিছু, ভালো কিছু হোক। তাই আমরা লোকালের মতো যদি এখানে ফ্যাসিলিটি পাই, সেটা তো আর হলো না। কাস্টমার এখন আপনার মোটামুটি আর কি, অত বেশি না। আর যেহেতু শুক্রবার আজকে টুকটাক কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বাণিজ্য মেলায় আজ ছুটির দিন, প্রথম সপ্তাহ, প্রথম ছুটির দিন। মেলার সার্বিক অবস্থা কি? এখন পর্যন্ত মেলা কতটা স্টলগুলো বরাদ্দ হয়েছে এবং স্টলগুলো কতটুকু তৈরি, পুরোপুরি শেষ হয়েছে? আমাদেরকে জানান সবশেষ খবর। আমি যদি সংখ্যা দেখতে পাই, 361টি ছোট বড় স্টল প্যাভিলিয়ন মিলে এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো তাদের হিসাব মতে এতগুলো স্টল প্যাভিলিয়ন এখানে রয়েছে। তবে এই চতুর্থবারের মতো হচ্ছে, আমি প্রথমে যদি এই মুহূর্তে চিত্র দেখাই, সন্ধ্যা হয়ে গেছে। সুতরাং এখন অর্থাৎ আজকে যেহেতু প্রথম ছুটির দিন,
আমি দুপুর থেকে এখানে আছি, মূলত নামাজের পর থেকে এখানে ক্রেতা দর্শনীতে আগমন শুরু করেছে এবং এটা আরো বাড়ছে। রাত 10টা পর্যন্ত আজকে খোলা থাকবে। তবে তৃতীয় দিনে এসেও এখনো কিন্তু অনেক স্টল প্যাভিলিয়ন তারা কিন্তু এখনো তাদের পুরো সাজসজ্জার কাজ শেষ করতে পারে না। কাজ কিন্তু তারা এখনো চলছে। তাদের আশা যে 2-1 দিনের মধ্যে তারা শেষ করতে পারবে। আর যেগুলো পুরোপুরি প্রস্তুত রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে। তবে আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, এখানে পণ্যের গুণগত মান নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে। তারা যেটা বলছে যে আসলে এখানে স্থানীয় বাজারে যে পণ্য পাওয়া যায় সেখানে একই রকম পণ্য, বরং ক্ষেত্র বিশেষে দাম বেশি বা একটু দাম বেশি রেখে কিছুটা ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছে। আর এই বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখানে বেশিরভাগ স্টলে কিন্তু দেশি, মাত্র 7টি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ মোট 7টি দেশে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে এই বাণিজ্য মেলা 29তম বাণিজ্য মেলা অংশগ্রহণ করেছে। তবে এবারে মেলায় কিন্তু একটু ভিন্নতা রয়েছে গতবারের তুলনায়, অর্থাৎ জুলাই আগস্টের স্মৃতিকে ঘিরে সাজানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ দর্শনার্থীরা চাইলেই মোবাইল থেকে তারা ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে পারবে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা কিন্তু এই মূল্যটা পরিশোধ করতে পারবে। বড়দের জন্য 50 টাকা এবং 12 বছরের নিচে যারা আছে তাদের জন্য 25 টাকা এই টিকিটের মূল্যটা নির্ধারণ করা হয়েছে। আরেকটি বিষয়, তবে যে এখানে বেশিরভাগ যারা আসছেন তারা কিন্তু মূলত নারায়ণগঞ্জ, নরসিংদী এবং আশেপাশের এলাকায় আসছেন। যেহেতু একটু দূরে হওয়ার কারণে এবং ঠান্ডা পড়ার কারণে ক্রেতা সমাগম এই মুহূর্তে অন্যান্য বছরের তুলনায় কম। তারা বলছে যে আরো যত দিন যাবে এই ভিড়টা আরো বাড়বে। আর যদি বিদেশি স্টলের কথা বলা হয়, বিদেশি স্টলে খুব একটা নাই, মাত্র 7টি দেশে। তাও যেগুলো স্টলগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু গৃহস্থলী তৈজসপত্রের জন্য এই স্টলগুলো রয়েছে। আর খাবারের যে বিষয়টা, খাবারের দোকান রয়েছে বরাবরের মতো। এবারও কিন্তু যারা ক্রেতা সাধারণ তাদের অভিযোগ যে মানসম্পন্ন খাবার না পাওয়া এবং বেশি দাম রাখা। যদিও এখানে অভিযোগ কেন্দ্র রয়েছে, এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ জমা পড়ে না। মূলত এই ছিল তৃতীয় দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংকোচনমূলক মুদ্রানীতি আর অর্থনীতির ধীর গতির জেরে বেসরকারি খাতে ব্যাংক ঋণে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরে এ হার আরও কমে দাঁড়িয়েছে 7.66%, যা গত 42 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2021 সালে করোনার সময় মে মাসে তা নেমে এসেছিল 7.55%। এতে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি মোকাবেলায় বাজারে অর্থ প্রবাহ কমিয়ে রাখার যে নীতি ঠিক করেছে, ঋণ প্রবাহের এই প্রবৃদ্ধি তারও নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নতুন নীতিমালা, শ্রমিক অসন্তোষ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যবসায়ীদের নানা মামলায় আসামি করা সহ মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি সহ নানা কারণে বিনিয়োগ রয়েছে নিম্নমুখী প্রবণতায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।